আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ক্লাসটিতে আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের সবাইকে জানাতে চাই স্বাগতম। আমরা আমাদের আজকের ক্লাসটিতে অধ্যায় 5 তড়িৎচুম্বকীয় আবেশ এবং পরিবর্তী প্রবাহ নিয়ে আলোচনা করব। এখন আমরা আমাদের আলোচ্য বিষয়সমূহ দেখে নিচ্ছি। আমরা আমাদের আজকের ক্লাসটিতে ফ্যারাডের সূত্র এবং লেন্জের সূত্র নিয়ে প্রথমে আলোচনা করব। তারপর আমরা স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ, ট্রান্সফর্মার এবং সর্বশেষে পরিবর্তী প্রবাহ নিয়ে আলোচনা করে আমাদের ক্লাসটি শেষ করব। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা ফ্যারাডের সূত্র নিয়ে কথাবার্তা বলছি এবং ফ্যারাডের দুটি সূত্র আছে আমরা জানি। প্রথম সূত্রতে বলা হয়েছে যখনই কোনো বদ্ধতার কুণ্ডলিতে আবদ্ধ চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখন উক্ত কুণ্ডলিতে একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। এবং দ্বিতীয় সূত্রে আমরা বলেছি তার কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। যেখানে আমরা ই কে বলছি আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ই হচ্ছে আমাদের জন্য আবিষ্ট তড়িৎচালক শক্তি, এন হচ্ছে যেই কুণ্ডলীতে ব্যবহার করছি আমরা সেই কুণ্ডলীতে কতগুলো পাক আছে এবং ফাই হচ্ছে সেই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা এবং ডি ডিটি অফ ফাই হচ্ছে সময়ের সাথে সেই চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তনের হার, তাই তো? এবং এখান থেকে আমরা হয়তো বা ফাই এর ডেফিনিশনটা একটু বলে নেওয়া দরকার। ফাই হচ্ছে কি আমরা জানি এ ক্রস বি ইকুয়ালস টু এ বি কস থিটা, যেখানে এ এবং বি এর মধ্যবর্তী যে ভেক্টর দুটো আছে এ এবং বি এর মধ্যবর্তী কোণটাই হচ্ছে থিটা। এ ভেক্টর এবং বি ভেক্টর কি কি যথাক্রমে? এ ভেক্টর হচ্ছে আমাদের জন্য জানি আমরা এরিয়া ভেক্টর, যেটা কোনো সমতলের উপর সাধারণত কোন দিকে হয়, লম্ব ডিরেকশন হয়, এবং বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, যেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন আমাদের কাছে বলে দেওয়া থাকে যে কোনো একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর হতে পারে সেটা, ঠিক আছে? এনিওয়েজ, লেন্জের সূত্র সম্পর্কে আমরা জানি, বলা হচ্ছে যে কোনো তড়িৎ আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা উৎপন্ন মূল কারণের বিরুদ্ধে ক্রিয়া করে। আমরা যদি এখন এই টপিকের উপর কিছু প্রবলেম সলভ করি তাহলে হয়তো আমাদের জন্য ব্যাপারগুলো বুঝতে আর একটু ইজিয়ার হয়ে যাবে। আমরা বলছি আমাদের প্রথম যে সমস্যাটি আছে, বলা হচ্ছে 15 পাক বিশিষ্ট একটি সংবদ্ধ তার কুণ্ডলীর ব্যাসার্ধ বলে দেওয়া আছে আমাদের কাছে 12 সেন্টিমিটার, তাই তো? সো আমরা যদি চিন্তা করি আমাদের কাছে যে পাক সংখ্যার কথা বলা হচ্ছে এন, সেই এন কতটুকু আমাদের জন্য 15, তাই তো? এবং যে ব্যাসার্ধের কথা বলা হচ্ছে কুণ্ডলীর ব্যাসার্ধ, সেটা আর কতটুকু বলা হচ্ছে আমাদের কাছে 12 সেন্টিমিটার। দ্যাট মিনস আমরা যদি এটাকে মিটারে কনভার্ট করে আমরা বলবো 0.12 মিটার অবশ্যই, তাই না? এবং আমরা এখানে কতটুকু সময়ের মধ্যে ফ্লাক্স ঘনত্বের পরিবর্তন করছি, আমরা এখানে যদি সেই সময়ের পরিবর্তন ডিটি বলি, ডিটি ইজ ইকুয়ালস টু আমরা বুঝতে পারছি প্রশ্নের অনুযায়ী 0.25 সেকেন্ড। বলা হচ্ছে কুণ্ডলীটি 0.25 সেকেন্ডে 0.4 ওয়েবার পার মিটার স্কয়ার থেকে 0.6 ওয়েবার পার মিটার স্কয়ার ফ্লাক্স ঘনত্বে সরিয়ে এনেছি। আমরা জানি ফ্লাক্স ঘনত্বই বেসিলি বা একক আয়তনে তড়িৎ ফ্লাক্সের পরিমাণকে আমরা চৌম্বক ক্ষেত্র বলে থাকি। সো ফ্লাক্স ঘনত্ব আমরা বলতে পারি হচ্ছে B1, সেটা আমাদের জন্য কতটুকু? B1 আমরা হচ্ছে আদি ফ্লাক্স ঘনত্ব সেটা বলছি, সেটা হচ্ছে 0.4 ওয়েবার পার মিটার স্কয়ার, তাই তো? এবং B2 যেটা দ্বিতীয় যেই আমরা ফ্লাক্স ঘনত্বের কথা বলছি বা দ্বিতীয় চৌম্বক ক্ষেত্র সেটা হচ্ছে 0.6 ওয়েবার পার মিটার স্কয়ার, তাই তো? এখন আমরা কিন্তু একটু আগেই আমরা বলে এসেছিলাম যে যদি আমরা ফ্লাক্স এর মান জানতে চাই, ফাই ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য এ বি কজ থিটা। যেহেতু এখানে আমাদের অন্য কোনো ইনফরমেশন দেওয়া নাই, আমরা কিন্তু চিন্তা করে নিব যে থিটা আমাদের জন্য কতটুকু? 90 ডিগ্রি, কারণ স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম ফ্লাক্স তখনই হবে যদি থিটা 90 ডিগ্রি হয়। সো আমরা হচ্ছে গিয়ে ফাই 1 এবং ফাই 2 এর মান ক্যালকুলেশন করতে পারবো এ বি 1 এবং এ বি 2 এর মাধ্যমে, ঠিক আছে? এখন AB1 এবং AB2 নিয়ে যদি আমরা চিন্তা করি, এটা কি আসলে? এখানে এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল বা যেই ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমাদের চৌম্বক ফ্লাক্স যাচ্ছে। আমরা যেহেতু বলছি এটা তার কুণ্ডলী এবং যার ব্যাসার্ধ বলে দেওয়া আছে, আমরা চিন্তা করতে পারি এটা একটা বৃত্তাকার ক্ষেত্রফলের তার কুণ্ডলী। সুতরাং বৃত্তাকার ক্ষেত্রফলের তার কুণ্ডলীর জন্য এ এর মান হবে পাই আর স্কয়ার্ড। ফাই 2 এর জন্য আমাদের সেম এরিয়া, যেহেতু আমাদের একই তারের কুণ্ডলী যেহেতু, সুতরাং এরিয়া কিন্তু পরিবর্তিত হবে না। এবং আমরা B1 এর মান বলে দিয়েছি কতটুকু? 0.4, তাই না? এবং B2 এর মান আমরা বলে দিয়েছি কতটুকু? 0.6। সো সেগুলো আমাদের মাল্টিপ্লাই আকারে থেকে যাচ্ছে। এখান থেকে কিন্তু আমরা ফাই 1 এবং ফাই 2 এর মান আলাদা করে বের করতে পারবো, তাই না? ক্যালকুলেশন করলেই আমরা ফাই 1 এবং ফাই 2 এর মান বের করতে পারবো, যেখানে আর এর মান বলে দেওয়া আছে আমাদের জন্য 0.12 মিটার, ঠিক আছে? সো ক্যালকুলেশন যদি করি আমরা ফাই 1 এর জন্য কি বসাবো? ফাই 1 এর জন্য আমরা বসাবো হচ্ছে পাই এর মান 3.1416 টাইমস আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.12 মিটার হোল স্কয়ার টাইমস 0.4 এবং ফাই 2 হচ্ছে 3.1416 টাইমস 0.12 হোল স্কয়ার টাইমস 0.6। এখান থেকে আমরা ফাই 1 এর মান এবং ফাই 2 এর মান ফাইনালি কতটুকু পাচ্ছি ক্যালকুলেশন করে দেখতে হবে আমাদেরকে।
আমরা এখানে phi 1 এর মান পাচ্ছি 0.018 0.018 ওয়েবার, ঠিক আছে, এবং phi 2 এর মান হবে আমাদের জন্য 0.027 ওয়েবার, 0.027 ওয়েবার, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আমরা ডি ফাই অর্থাৎ ফাই এর যে পরিবর্তন কতটুকু আমার এখানে পরিবর্তন হচ্ছে, ডি ফাই ইকুয়ালস টু কি বলবো, ডি ফাই ইজ ইকুয়ালস টু বলবো আমাদের phi 2 মাইনাস phi 1, তাই বলবো না? তো যদি তাই বলি phi 2 কত আমাদের জন্য 0.027 মাইনাস 0.018, কারণ আমরা বুঝতে পারছি যে কোনো ক্ষেত্রে পরিবর্তন মানে শেষ বিয়োগ আদি। আমরা এখানে ফ্লাক্সের পরিবর্তন নিয়ে কথা বলছি, দিস ইজ বাই আমরা আদি ফ্লাক্স বিয়োগ শেষ ফ্লাক্স বিয়োগ আদি ফ্লাক্সের মাধ্যমে পরিবর্তনটা বের করলাম এবং ক্যালকুলেশন করলে আমরা মান পাচ্ছি এখানে আমাদের ফ্লাক্সের পরিবর্তন ডি ফাই এর ভ্যালু আসছে 9 × 10⁻³ তাই তো। সো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ফ্যারাডের যে দ্বিতীয় সূত্র আছে, দ্বিতীয় সূত্রের মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে E ইজ ইকুয়ালস টু n dt অফ ফাই, ঠিক আছে। যদি তাই হয় n এর মান কত, n এর মান আমাদের কাছে বলা হচ্ছে 15 টাইমস ডি ফাই কত বলা হচ্ছে 9 × 10⁻³ টাইম dt কত বলা হয়েছে 0.25, তাই তো। সো যদি আমরা এখন এখানে ক্যালকুলেশন করি 0.54, E এর মান হচ্ছে 0.54 ভোল্ট, এটাই কিন্তু আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তির মান, ঠিক আছে। তো আশা করি আমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যদি মুভ অন করি, বলা হচ্ছে 2000 পাক সংখ্যা এবং 500 সেন্টিমিটার স্কোয়ার গড় ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারকুণ্ডলী 0.4 গজ প্রাবল্য বিশিষ্ট একটি চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে রাখা আছে। তার কুণ্ডলীটিকে যদি 1/5 সেকেন্ডে 180 ডিগ্রি কোণে ঘোরানো হয়, এতে কুণ্ডলীতে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা একটু আগে যে ফর্মুলাটা ইউজ করেছিলাম কুণ্ডলীতে তড়িৎচালক আবিষ্ট বলের জন্য E ইজ ইকুয়ালস টু n dt অফ ফাই, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পাক সংখ্যা n বলা হচ্ছে কতটুকু 2000, ঠিক আছে। আমাদের কাছে এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে a 500 সেন্টিমিটার স্কোয়ার, ওকে। সো 500 সেন্টিমিটার স্কোয়ারকে যদি আমরা হচ্ছে SI ইউনিটে ট্রান্সফর্ম করতে চাই আমরা বলবো 500 টাইমস 10⁻⁴ মিটার স্কোয়ার, ওকে। এখন আমাদের কাছে আরো বলা আছে যে সময়ের যে পরিবর্তন বা সময়ের যে পার্থক্য dt হচ্ছে কত 1/5 সেকেন্ডস, ওকে। সো আমরা এখন এখান থেকে কি চাই, আমরা এক্ষেত্রে যদি phi 1 এর কথা চিন্তা করি, phi 1 কে আমরা বলবো কিন্তু a b cos theta 1 এবং phi 2 কে আমরা বলবো a b cos theta 2। আমাদের phi 1 এবং phi 2 কেন লাগছে, কারণ যেহেতু আমরা এখানে বুঝতে পারছি ফ্লাক্সের পরিবর্তন হবে, সো d phi ইকুয়ালস টু বেসিক্যালি আমরা বলতে পারবো phi 2 মাইনাস phi 1। সো দিস ইজ বাই আমরা phi 1 এবং phi 2 কে আলাদা করে সংজ্ঞায়িত করছি এবং কেন শুধুমাত্র থিটার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, কারণ বলা হচ্ছে তার কুণ্ডলীটিকে 1/5 সেকেন্ডে 180 ডিগ্রি কোণে ঘোরানো হলো, তার মানে থিটা 2 হচ্ছে গিয়ে 180 এবং থিটা 1 কে আমরা কতটুকু ধরে নিব, থিটা 1 কে ধরে নিব আমরা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, ঠিক আছে। থিটা 1 ইকুয়ালস টু 0 ডিগ্রি এবং থিটা 2 হচ্ছে আমাদের জন্য 180 ডিগ্রিজ। সো মানগুলো যদি বসিয়ে দিই তাহলে phi 1 এবং phi 2 এর জন্য কিন্তু আমরা ডিফারেন্ট দুটো মান পাবো। phi 1 এর মান কত পাচ্ছি খেয়াল করে দেখি আমরা। phi 1 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে আমরা জানি ইকুয়েশন a এর মান হচ্ছে গিয়ে 500 × 10⁻⁴। b আমাদের কাছে বলা আছে কতটুকু, b বলা আছে 0.4 গজ। সো 0.4 গজ যেটা, এটাকে যদি আমরা টেসলাতে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে 0.4 টাইমস 10⁻⁴ টেসলায় যেতে হবে, তাই তো। সো আমরা এখান থেকে phi 1 এবং phi 2 এর মান ক্যালকুলেশন করে সেপারেটলি বলতে পারি phi 1 হচ্ছে 2 × 10⁻⁶ ওয়েবার এবং phi 2 হচ্ছে -2 × 10⁻⁶ ওয়েবার, ঠিক আছে। সো আমরা এই ক্ষেত্রে তাহলে E এর মান কত বলবো, E এর মান হচ্ছে শেষ বিয়োগ আদি, তাই তো। যদি আমরা এখন এখানে শেষ বিয়োগ আদির কথা চিন্তা করি, আমরা E এর মান বলবো হচ্ছে n dt অফ ফাই। সো E এর ক্ষেত্রে n এর মান কত
2000 d5 হচ্ছে আমাদের এই দুজনের মধ্যে পরিবর্তন, সুতরাং -2 × 10⁻6 -2 × 10⁻6 ডিভাইডেড বাই dt। ওকে, খুব ভালো কথা। আমাদের dt কত আমরা দেখতেই পাচ্ছি এখানে 1/5, সো 1 ডিভাইডেড বাই 5। ক্যালকুলেশন করলে আমরা এখানে e এর মান পাচ্ছি -0.04 ভোল্ট। সুতরাং এটাই কিন্তু আমাদের আবিষ্ট তড়িৎচালক বলের ভ্যালু। এখন বেসিক্যালি ভ্যালুর ক্ষেত্রে আমরা নেগেটিভ মান যেটা ইউজ করছি, নেগেটিভ মান আমরা জানি লেন্সের সূত্র অনুযায়ী তার ব্যাখ্যা আছে, যে কারণে আবিষ্ট হয়েছে তার কারণকে বাধা দিচ্ছে। সুতরাং আলটিমেটলি আমি যদি মানের কথাটা বলি, ই এর মান আলটিমেটলি কত আছে, ই এর মান হচ্ছে 0.04 ভোল্ট। সো এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার। আশা করি বুঝতে পারছি আমরা কিভাবে প্রবলেমটি সলভ করেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যদি মুভ অন করি, বলা হচ্ছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার কুণ্ডলীর পাক সংখ্যা। তো আমরা বলতে পারি পাক সংখ্যা যেহেতু 100, n হচ্ছে কত 100, এ কত, এরিয়া হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার স্কোয়ার বা 0.05 মিটার হোল স্কোয়ার, এটা হচ্ছে এরিয়া। বলা হচ্ছে কুণ্ডলীটিকে একটি হ্যাচকা টানে 0.06 সেকেন্ডে, তার মানে ডিটি বলে দেওয়া আছে আমাদের কাছে 0.06 সেকেন্ডস। চৌম্বক ক্ষেত্র মুক্ত স্থানে নিয়ে আসা হলে, তার মানে হচ্ছে গিয়ে চৌম্বক ক্ষেত্র মুক্ত স্থানে যদি আমরা নিয়ে যাই, আমাদের জন্য B2 ইকুয়ালস টু কত হবে 0। ঠিক আছে, বলা হচ্ছে কুণ্ডলীটি একটি চৌম্বকের দুই মেরুর মধ্যবর্তী চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা ছিল, সেখান থেকে আমরা চৌম্বক ক্ষেত্র মুক্ত স্থানে নিয়ে এসেছি, তার মানে B2 ইকুয়ালস টু 0। আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে মেরুদ্বয়ের মধ্যে চৌম্বক ক্ষেত্র কত, অর্থাৎ B1 ইকুয়ালস টু হোয়াট। খুব ভালো কথা। আমরা যদি এখন আমাদের সূত্রটা ইউজ করি, এবং আমাদের কাছে কিন্তু বলা হচ্ছে যে ই কতটুকু এসেছে, ই এসেছে 70 মিলিভোল্ট, 70 মিলিভোল্ট, অর্থাৎ ই ইকুয়ালস টু আমরা বলবো 70 × 10⁻2 ভোল্ট। -2 না, -3 ভোল্ট হবে, মিলিভোল্ট যেহেতু, -3 ভোল্ট। এনিওয়েজ, সো এখান থেকে আমরা যদি সূত্রটা বসাই, E is equals to n d dt of phi, অথবা E is equals to n d phi এর জায়গায় আমরা phi2 minus phi1 divided by dt বের করতে পারবো, তাই না? এখন আমরা যদি হচ্ছে গিয়ে এখানে আলটিমেটলি ই এর মান নিয়ে কথাবার্তা বলি, সো বোথ সাইডে আমার মডিউলাস নিয়ে চিন্তা করতে হবে। সো আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের শেষ অবস্থানে কিন্তু একদম 0 পরিমাণ চৌম্বক ক্ষেত্র, বা তার মানে চৌম্বক ক্ষেত্র যেহেতু কোনো স্থান নাই, বা চৌম্বক ক্ষেত্রে যদি কোনো অবস্থান নাই, বা চৌম্বক ক্ষেত্রে যদি কোনো অস্তিত্ব নাই, আমরা বলতে পারি আমাদের এখানে B2 যদি 0 হয়, phi2 এর মান কতটুকু হবে, 0 হবে। ঠিক আছে, সো phi1 এর মান কতটুকু আমরা এখান থেকে বের করতে পারি, কিন্তু আমরা বলতে পারি E is equals to n d dt of phi1। ঠিক আছে, যদি আমরা শুধুমাত্র মানের কথাবার্তা বলি, E equals to d dt of phi1, E এর মান কত 70 × 10⁻³ is equals to n কত, n হচ্ছে 100 ইন্টু d phi1, যেটা আলটিমেটলি phi1 এর মান কত, আলটিমেটলি এখানে আমাদের কিন্তু d phi1 না, এটা phi1ই বলতে পারবো শুধুমাত্র। phi1 এর মান হচ্ছে কি আমরা জানি না, আমাদেরকে বের করতে হবে, বাট phi1 এর জায়গায় আমরা বলতে পারি a b1 ডিভাইডেড বাই টাইমের কতটুকু সময় লেগেছে আমাদের 0.06। সো ক্যালকুলেশনটা করলে আমরা এখান থেকে b1 এর মান পাচ্ছি কতটুকু, b1 এর মান পাচ্ছি 70 × 10⁻³ টাইমস 0.06 ডিভাইডেড বাই 100, এবং এরিয়া কতটুকু পাচ্ছি আমরা 0.05 হোল স্কয়ার। ক্যালকুলেশনটা করলেই আমরা এখান থেকে b1 এর মান কিন্তু পেয়ে যাব। b1 এর মান দাঁড়াচ্ছে আমাদের জন্য 0.0168 বা 0.017 টেসলা। আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা এই B1 বা আমাদের প্রশ্ন মতে যে মেরুদয়ের কথা বলা হচ্ছে, সেই মেরুদয়ের চৌম্বক ক্ষেত্র কতটুকু বের করতে পেরেছি।
আমরা এখন যদি পরবর্তী টপিকটা দেখি, বলা হচ্ছে আমরা এখানে স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ নিয়ে কথা বলছি। স্বকীয় আবেশ আমরা বুঝতে পারি যে একটা মাত্র বদ্ধ কুণ্ডলীতে অসম তড়িৎ প্রবাহের দরুন চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের ফলে অথবা কোনো চৌম্বক ক্ষেত্র বদ্ধ কুণ্ডলীর গতির ফলে যে তড়িৎ চৌম্বক আবেশ ঘটায় তাকে আমরা বলবো স্বকীয় আবেশ। এবং স্বকীয় আবেশের দরুন কোনো তারে সঞ্চিত শক্তি W = half of Li²। আমরা এখান থেকে এই ফর্মুলাগুলো সবাই আশা করি আমাদের একাডেমিক লাইফে পড়ে এসেছি। আপনাদের হেল্পের জন্য তাও আমরা এখানে ফর্মুলাগুলোকে দিয়ে রেখেছি এবং পারস্পরিক আবেশের সংখ্যাটাও বলে দিয়েছি আমরা। এক কুণ্ডলীতে অসম তড়িৎ প্রবাহের দরুন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন যেটা ঘটে সেটার জন্য যদি নিকটবর্তী অপর কোনো একটি বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ চৌম্বক আবেশ ঘটে তাকে আমরা বলবো পারস্পরিক আবেশ। আমরা এখান থেকে পারস্পরিক আবেশের জন্য হচ্ছে গিয়ে ইকুয়েশনগুলো দিয়ে রেখেছি, যেখানে L হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক এবং M হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, আমরা যদি এখন একটা প্রবলেম দেখি, বলা হচ্ছে কোনো বর্তনীতে 6 ভোল্ট ব্যাটারির সাথে 8 মিলি হেনরি সাবেশের মানে স্বকীয় আবেশ গুণাঙ্কের একটি আবেশক L এবং একটি পরিবর্তনশীল রোধ R যুক্ত আছে। ওই রোধের ভ্রাম্যমান তড়িৎ সংযোগ বিন্দুকে ডান দিকে সরালে রোধের পরিমাণ বৃদ্ধি পায় জানতে চাওয়া হয়েছে। প্রশ্ন বলা হচ্ছে চিত্রে যেভাবে দেখানো আছে সেই অবস্থায় যদি 14 ওহম ওই মুহূর্তে সেই অবস্থায় যদি রোধ 14 ওহম হয় তাহলে ওই মুহূর্তে বর্তনীর প্রবাহ 0.3 অ্যাম্পিয়ার অপেক্ষা বেশি হবে নাকি কম হবে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এখন এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা যদি আমাদের লেন্সের সূত্র ওয়াইজ আবিষ্ট তড়িৎচালক শক্তির মান জানতে চাই এবং স্বকীয় আবেশ গুণাঙ্কের জন্য আমরা বলবো E = -L/d/dt of I, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করতে হবে, অলরেডি যেহেতু আমরা এখানে একটা 6 ভোল্টের ব্যাটারি যুক্ত করেছি, আমরা কিন্তু তাহলে এই সমস্ত বর্তনীতে নিট তড়িৎচালক শক্তি E বলবো 6 - L/d/dt of I ভোল্ট, তাই বলবো না? কারণ আমরা জানি যখন হচ্ছে গিয়ে তড়িৎচালক আবেশের জন্য কোনো তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে তখন সে কিন্তু নিজের উৎপত্তির কারণকে বাধা দিবে, অর্থাৎ আমরা এইরকম একটা সমীকরণ পেয়ে যাব। এখন একটা জিনিস চিন্তা করি, আমাদের কাছে বলা হচ্ছে ওই রোধের ভ্রাম্যমান তড়িৎ সংযোগ বিন্দুকে যদি ডান দিকে আমরা সরাই তাহলে হচ্ছে গিয়ে রোধের পরিমাণ বাড়বে, এবং যদি আমাদের ইন দিস পার্টিকুলার কেস রোধের পরিমাণ বাড়ে তড়িৎ প্রবাহের মাত্রা কিন্তু কমবে, তাই না? ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি রোধের পরিমাণ বাড়লে তড়িৎ প্রবাহ মাত্রা কমবে, এবং তড়িৎ প্রবাহ মাত্রা যদি কমে তাহলে আমাদের d/dt of I এর মানটা আস্তে আস্তে কিন্তু ঋণাত্মক হওয়া শুরু করবে, নেগেটিভ হওয়া শুরু করবে। আমরা কিন্তু সেখানে পজিটিভ মান পাবো না। যদি নেগেটিভ হওয়া শুরু করে আমরা আমাদের নিট যে তড়িৎচালক বল আছে দেখতে পাচ্ছি ডেল্টা E, সেটা কিন্তু আমাদের আলটিমেটলি হচ্ছে গিয়ে 8V অপেক্ষা বেশি হবে, কারণ d/dt of I যদি নেগেটিভ হয় আমরা বুঝতে পারছি E এর মানটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। আবার তড়িৎচালক শক্তি বা E এর মান, নিট তড়িৎচালক বলের মান যদি আস্তে আস্তে ক্রমান্বয়ে বৃদ্ধি পায় আমরা কিন্তু বলতে পারি যে আমাদের প্রবাহ মাত্রাও আলটিমেটলি হচ্ছে গিয়ে কত দাঁড়াচ্ছে? প্রবাহ মাত্রা সব রকম পরিবর্তনের পূর্বে E/R ডেল্টা সামেশন অফ E/R ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য I, তাই না? সো আমরা এখানে প্রবাহ মাত্রা I এর মান কত বলতে পারি? সামেশন অফ E হচ্ছে 6 - L/d/dt of I ডিভাইডেড বাই কতটুকু রোধ দেওয়া আছে সেই অবস্থিত অনুযায়ী 14 ওহমের রোধ দেওয়া আছে। এই হচ্ছে কি আমাদের জন্য ক্যালকুলেশন, তাই তো? সো আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের যেই তড়িৎ প্রবাহ মাত্রা আছে আমরা যদি আস্তে আস্তে রোধের পরিমাণ বাড়াই তাহলে আমাদের I যদি কোনো কারণে কমে, বর্তনীর রোধ যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে হচ্ছে কি প্রবাহ মাত্রা ক্রমশ হ্রাস পাবে, অর্থাৎ d/dt of I কিন্তু নেগেটিভ হবে। d/dt of I নেগেটিভ হলে আলটিমেটলি এই সমীকরণের যে আমাদের হরটা লবটা আছে, লব কিন্তু এই যে এই পার্টটুকু লব, হ্যাঁ, লবটা কিন্তু আলটিমেটলি হচ্ছে 6 এর থেকে বেশি হবে আলটিমেটলি। সো আমরা যদি L/d/dt of I এর সর্বনিম্ন মানটাকে কনসিডার করি 0 তাহলে আমাদের প্রবাহ মাত্রা I যদি আমরা চিন্তা করি I প্রাইম কতটুকু হচ্ছে 6/14, তাই দেখতে পাচ্ছি না আমরা প্রবাহ মাত্রা দাঁড়াচ্ছে আমাদের 6/14, যেটা আমরা দেখতে পাচ্ছি I প্রাইমের মান দাঁড়াচ্ছে 0.43 অ্যাম্পিয়ার।
এখন আমরা জানতে চেয়েছি এই প্রশ্নে যে আমরা যেভাবে চেঞ্জ করতে যাচ্ছি সেই চেঞ্জের জন্য আলটিমেটলি বর্তনীতে প্রবাহ 0.3 অ্যাম্পিয়ার অপেক্ষা বেশি হবে কিনা। আমরা দেখতে পাচ্ছি যদি এল ডিডিটি অফ আই এর মান পুরোপুরি 0 হয় তাহলেই আমাদের আই প্রাইম হচ্ছে 0.43 এবং ডিডিটি অফ আই এর মান যদি আস্তে আস্তে নেগেটিভ হয় পুরো লবটার মান আরো বাড়বে, সো আই প্রাইমের থেকে কিন্তু আমাদের আই এর মান আস্তে আস্তে বেশি হবে। সুতরাং অবশ্যই হ্যাঁ 0.3 এর থেকে অবশ্যই আমরা বেশি প্রবাহ পাবো, কম নয় বেশি প্রবাহ পাবো। ঠিক আছে, বেশি প্রবাহ কার থেকে? 0.3 অ্যাম্পিয়ার অপেক্ষা বেশি প্রবাহ আমরা পেয়ে থাকব। পরবর্তী প্রবলেম যদি মুভ অন করি, বলা হচ্ছে একটি কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক 5 মিলি হেনরি। এই কুণ্ডলীর মধ্য দিয়ে আমরা I is equals to t squared to the power t squared into e to the power minus t বিদ্যুৎ প্রবাহ শুরু হচ্ছে। তাহলে আমরা আবেষ্ট তড়িৎচালক বলের মান যদি বলতে চাই, E equals to আমরা বলবো কতটুকু, মান হচ্ছে গিয়ে আমাদের জন্য হবে L d dt of আমাদের জন্য I। এখন I এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই, E is equals to L d dt of t squared e to the power minus t। সো uv আকারের একটা ফাংশন, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা বুঝতে পারছি ফার্স্টে আমাদের জন্য t স্কোয়ার্ড থেকে d dt of e to the power minus t হবে, পরবর্তীতে আমরা এখানে বলবো প্লাস d dt of e to the power minus t কে ধ্রুবক রেখে d dt of t স্কোয়ার থাকবে, তাই না? সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা করি, এল এর মান কত আসছে দেখি আমরা। এই পার্টের জন্য আমরা পাবো মাইনাস টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি, প্লাস এই পার্টের জন্য আমরা পাবো 2t ই টু দি পাওয়ার মাইনাস টি, তাই না? তো আমরা আলটিমেটলি ই এর মান যদি হচ্ছে ক্যালকুলেট করতে চাই, খেয়াল করে দেখি আমাদের ই টু দি পাওয়ার মাইনাস টি সব জায়গার জন্যই কিন্তু আলটিমেটলি কমন যাচ্ছে, তাই না? সো আমরা ই সমান লিখতে পারি, খেয়াল করে দেখেন এখানে আমার ই টু দি পাওয়ার মাইনাস টি তো কমন যাচ্ছে, পাশাপাশি আমাদের টিও কমন যাচ্ছে। সো আমরা বলবো এল ই টু দি পাওয়ার মাইনাস টি টাইমস টি যদি কমন নেই, আমরা বলতে পারি হচ্ছে গিয়ে 2 মাইনাস টি, তাই বলতে পারি না? ইকুয়েশনটা তো তাতেই আসে আমাদের। আচ্ছা, এখন খেয়াল করে দেখি আমাদের যে ই এর মান, আমাদের যেহেতু বলছে যে শুরু মুহূর্ত থেকে কত সময় পরে আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে, আমরা দেখতে পাচ্ছি ই এর মান বেসিক্যালি শূন্য হওয়ার জন্য আমাদের টি এর মান শূন্য হতে হবে অথবা টি এর মান 2 হতে হবে, তাই না? সো টি এর মান 0 তো বেসিক্যালি শুরুর মুহূর্তটাই নির্দেশ করছে, তাহলে শুরুর মুহূর্ত থেকে 2 সেকেন্ড সময় পরে আমরা আবিষ্ট তড়িৎচালক বলের মান আবার কি পাবো? শূন্য পাবো। দুটি কুণ্ডলী এ এবং বি এর মধ্যকার পারস্পরিক আবেশ গুণাঙ্ক 4 হেনরি। এ কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহ মাত্রা বলা হচ্ছে 0.08 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার থেকে বৃদ্ধি পেয়ে 8 অ্যাম্পিয়ারে করা হলো। বি কুণ্ডলীর পাক সংখ্যা বলে দেওয়া আছে আমাদের কাছে 400। প্রথমে আমাদের কাছে ক নম্বরের প্রশ্ন করা হয়েছে বি তে আবিষ্ট তড়িৎচালক শক্তি নির্ণয় করতে হচ্ছে এবং খ নম্বরে আমাদের কাছে বলা হচ্ছে বি তে পাক সংখ্যা দ্বিগুণ করা হলে চৌম্বক ফ্লাক্সের গড় পরিবর্তন কত। তো এই প্রবলেমটি সলভ করার জন্য প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, যেহেতু পারস্পরিক আবেশ গুণাঙ্কের কথা বলা হচ্ছে, আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্ক সম্পর্কিত যে আবিষ্ট তড়িৎচালক শক্তির ফর্মুলাটা আছে সেটা একটু স্মরণ করি। আমরা জানি সম্পর্কটা হচ্ছে E is equals to m d dt of I, যেখানে m হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, যেটা আমাদের কাছে বলে দেওয়া আছে 4 হেনরি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে dt সময়ের পার্থক্য হচ্ছে 0.08 সেকেন্ড এবং আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ প্রবাহের যে পার্থক্য সেটা হচ্ছে কি 1 অ্যাম্পিয়ার থেকে বৃদ্ধি পেয়ে 8 অ্যাম্পিয়ার হয়েছে। সুতরাং আমরা কিন্তু di equals to বলতে পারি 7 অ্যাম্পিয়ার, তাই না? ওকে, ভেরি গুড। যদি তাই হয় তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজে ই এর মান ক্যালকুলেট করতে পারি। ই এর মান হবে 4 times 7 divided by 0.08। তো আমাদের এখানে রাশিটির মান আসছে 4 times 7 divided by 0.08, 350। আমরা এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান পাচ্ছি তাহলে 350 ভোল্ট। এটা কিন্তু আমাদের ক নাম্বারের জন্য, ঠিক আছে? এটা আমাদের ক নাম্বারের অ্যান্সার হয়ে গেল।
এবার যদি আমরা আমাদের খ নাম্বারের কোয়েশ্চেনটা দেখি, বলা হচ্ছে বি তে পাক সংখ্যা যদি দ্বিগুণ করা হয় তাহলে বি এর ক্ষেত্রে আমাদের পাক সংখ্যা কত? বি এর ক্ষেত্রে যখন আমরা পাক সংখ্যা দ্বিগুণ করছি, পাক সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের জন্য 2 into 400 অথবা 800, তাই তো? আমাদের কাছে বলা হয়েছে যদি বিতে পাক সংখ্যা দ্বিগুণ করা হয় তাহলে আমাদের হচ্ছে গিয়ে চৌম্বক ফ্লাক্সের গড় পরিবর্তন আমাদেরকে গাণিতিক মানে জানতে চাওয়া হয়েছে, তাই তো? সো আমরা কিন্তু এতটুকু বুঝতে পারছি পাক সংখ্যা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মানও কিন্তু আলটিমেটলি দ্বিগুণ হয়ে যাবে। সো ক্ষয়ের ক্ষেত্রে আমরা ই প্রাইম বলতে পারি 2 times 350 or 700 ভোল্ট, ঠিক আছে? এখন যদি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন আমরা ডিটি অফ ফাই দিয়ে এক্সপ্রেস করি, যেটার মান আমাদেরকে আলটিমেটলি বের করতে হবে, আমরা কিন্তু হচ্ছে এখানে লেন্সের সূত্র অ্যাপ্লাই করে বলতে পারি ই ইজ ইকুয়ালস টু মাইনাস এন ডি ডিটি অফ ফাই, তাই তো? সো ডিটি অফ ফাই এর মান যদি আমরা বসাই আমরা বলবো মাইনাস ই ওভার এন। সো মাইনাস ই এর মান হচ্ছে আমাদের জন্য 700 আর এন এর মান আমাদের জন্য কত? 800। খুব সুন্দর সুন্দর মান দেখতে পাচ্ছি আমরা। 700 by 800 equals to gives us the value of 0.875. সুতরাং আমাদের এখানে চুম্বক ফ্লাক্সের গড় পরিবর্তন হচ্ছে মাইনাস 0.86। আমরা জানি চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের একক হচ্ছে ওয়েবার পার সেকেন্ড। এটাই তাহলে আমাদের জন্য খ নাম্বারের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে আসি। বলা হচ্ছে একটি আবেশ কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান 0 থেকে 5 অ্যাম্পিয়ারে বৃদ্ধি করা হলো। যদি কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক 0.4 হেনরি হয় তবে এতে সঞ্চিত শক্তি কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সুতরাং তড়িৎচালক শক্তির মান জানতে চাওয়া হয়েছে ই। আমরা জানি যেহেতু স্বকীয় আবেশ গুণাঙ্ক নিয়ে আমরা কথা বলছি, ই ইকুয়ালস টু আমরা বলবো এল ডি ডিটি অফ আই। এখন ইন দিস পার্টিকুলার কেস আমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি এল এর মান আমাদের কাছে বলে দিয়েছে 0.4 হেনরি এবং আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহের মান আমরা 0 থেকে 5 অ্যাম্পিয়ারে বৃদ্ধি করেছি, তাই তো? তো আমরা যদি এখন এটা তো আমাদের তড়িৎচালক বলের জন্য এবং তড়িৎচালক শক্তির ক্ষেত্রে আমাদের যে সমীকরণটি আছে সেটি হচ্ছে W is equals to half L I squared, ঠিক আছে? সুতরাং W is equals to half L এর মান কত? L এর মান হচ্ছে 0.4 টাইমস I squared কত? আমরা এখানে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যেহেতু বৃদ্ধি করা হয়েছে, সো I এর মান হচ্ছে আমাদের এখানে 5। ক্যালকুলেশনটা যদি করি সবগুলো মান বসিয়ে আমরা বুঝতে পারছি খুবই সিম্পল একটা মান আসছে, এটার মান হবে 5 জুল। W কোর্স তাহলে কতটুকু আসছে? 5 জুল। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পেরেছি প্রবলেমটি সলিউশন কি করে করেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যদি চলে যাই, পরবর্তী প্রবলেমের পূর্বে আমরা আমাদের ট্রান্সফরমারের যে কার্যনীতি সেটা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা সবাই জানি যে যন্ত্রের সাহায্যে আমরা পর্যাবৃত্ত বা দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করি তাদেরকে আমরা রূপান্তরক বা ট্রান্সফরমার বলেছি। তো আমরা জানি ট্রান্সফরমারের মূলনীতি হচ্ছে ES over EP is equals to NS over NP is equals to IP over IS is equals to root over RS over RP এবং ট্রান্সফরমারের অন্তঃক্ষমতা এবং বহির্ক্ষমতা সবসময় সমান হবে, তার উপর বেস করে আমরা কিন্তু এরকম বিদ্যুৎ প্রবাহের সাথে ট্রান্সফরমারের রোধের সম্পর্ক বের করতে পারি আলটিমেটলি, তাই তো? এবং স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারের মধ্যে যে সম্পর্ক কোন ক্ষেত্রে কোনটা হবে, আমরা যদি সেকেন্ডারি বা গৌণ যেই পার্টটুকু আছে সেখানে যদি আমাদের পাক সংখ্যা বেশি হয় তাহলে সেটা স্টেপ আপ ট্রান্সফরমার, আর মুখ্য পাক সংখ্যা যদি বেশি হয় তাহলে সেটা আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার। এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব এই ট্রান্সফরমার রিলেটেড। বলা হচ্ছে একটি আরোহী ট্রান্সফরমারের অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফরমার অবশ্যই 200 ভোল্ট তড়িৎ বিভব সরবরাহ করে 4 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ পাওয়া গেল। কুণ্ডলীতে পাক সংখ্যা আমাদের কাছে বলে দেওয়া আছে। পাক সংখ্যা অনুপাত হচ্ছে 1:12
ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ এবং বহির ক্ষমতা কত নির্ণয় করতে আমাদের কাছে বলা হয়েছে। তো আমরা কিন্তু একটু আগেই ট্রান্সফরমারের মূলনীতির সমীকরণ দেখে এসেছিলাম এবং সেখান থেকে বুঝে এসেছিলাম যে এটা আমাদের একাডেমিক লাইফেও পড়ে এসেছি যে ট্রান্সফরমারের যে পাক সংখ্যার অনুপাত মুখ্য এবং গৌণ কুণ্ডলীতে, তার সাথে কিন্তু সেখানে বিদ্যুৎ প্রবাহের অনুপাতটা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় বা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, তাই তো। তো আমাদের প্রশ্ন মতে কিন্তু খেয়াল করে দেখবেন মুখ্য এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত বলা হচ্ছে NP/NS is equals to 1/12। সো মানটা যদি আমরা বসিয়ে দিই এখানে আমরা পাবো 1/12 is equals to, আমাদের কাছে খেয়াল করে দেখি আমরা যেই প্রবাহটা বলে দিয়েছি সেটা কিন্তু বেসিক্যালি আমরা কতটুকু তড়িৎ প্রবাহ পাওয়া যায় সেটা বলে দিয়েছি। তার মানে আমরা আলটিমেটলি 200 ভোল্ট যে সরবরাহ করছি, 200 ভোল্ট কোথায় সরবরাহ করছি? আমরা কিন্তু 200 ভোল্ট অবশ্যই সেকেন্ডারিতে সরবরাহ করছি না, আমরা সেটাকে প্রাইমারিতে সরবরাহ করছি। সো এই 200 ভোল্ট কিন্তু আমাদের ইপি, কিন্তু আমরা 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাচ্ছি, এটা কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু মুখ্য থেকে পাই না, আমরা পাই হচ্ছে গৌণ থেকে, গৌণ কুণ্ডলী থেকে। সুতরাং 4 অ্যাম্পিয়ার এটা কিন্তু আমাদের জন্য আইএস। সো আমরা বুঝতে পারছি যে আমরা 4/IP ইকুয়েশনে দাঁড়াচ্ছে। এখান থেকে কিন্তু আমরা খুবই সহজে আইপি এর মান বের করতে পারি যে প্রাইমারিতে আমাদের প্রবাহ কত ছিল। দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের জন্য 48 অ্যাম্পিয়ার। ওকে, 48 অ্যাম্পিয়ার। আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আইপি কত, আইপি কত প্রথম প্রশ্ন করা হয়েছিল। সো আমরা কিন্তু বুঝতে পারছি আমরা আমাদের কোয়েশ্চেনের একটা পার্টের অ্যান্সার এখানে অলরেডি করে ফেলেছি। এরপর আমাদের কাছে কি বলা হয়েছে, বহির ক্ষমতা নির্ণয় করার কথা বলা হয়েছে, তাই না? সো আমরা কিন্তু জানি যে ট্রান্সফরমারের ক্ষমতা, যে কোনো ক্ষমতা P ইজ ইকুয়ালস টু আমরা বলবো হচ্ছে গিয়ে EI, অথবা আমরা জানি P ইজ ইকুয়ালস টু VI বেসিক্যালি, যেহেতু এখানে আমরা ভোল্ট মানে বিভবটাকে তড়িৎ চালক শক্তি দিয়ে প্রকাশ করছি, E দিয়ে প্রকাশ করছি, সুতরাং আমরা কিন্তু P ইজ ইকুয়ালস টু EI ইউজ করব। এখন ঘটনা হচ্ছে আমরা যেহেতু বহির ক্ষমতা নির্ণয় করতে যাচ্ছি, বহির ক্ষমতার জন্য আমাদের বেসিক্যালি কি করতে হবে, বহির ক্ষমতার জন্য আমরা হচ্ছে গিয়ে তাদের সেকেন্ডারি যে আমাদের কুণ্ডলী আছে, সেকেন্ডারি কুণ্ডলী আমরা কাজ করব। সুতরাং আমরা PS ইজ ইকুয়ালস টু ES টাইমস IS চাচ্ছি। IS তো আমাদের হচ্ছে দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার, কিন্তু ES যেহেতু দেওয়া নেই আমরা ES বের করব, ঠিক আছে। এখন ES আমরা কোত্থেকে বের করব সেটা হচ্ছে কি কথা। একটু আগে আমরা কিন্তু এই ইকুয়েশনটা দেখে এসেছিলাম যে কুণ্ডলীতে আমাদের যে পরিমাণ বিভব রয়েছে সেই বিভবের সাথে আমাদের পাক সংখ্যা সম্পর্ক কিন্তু সমানুপাতিক, ঠিক আছে। সো NP/NS আমরা শুরুতেই বলে এসেছিলাম যে NP/NS আমাদের কাছে কত দেওয়া আছে, 1/12 দেওয়া আছে, এবং ইপি এর মান আমরা বলেছি 200 ভোল্ট দেওয়া আছে। সো 200 ভোল্ট দেওয়া আছে ওভার, আমরা তাহলে হচ্ছে গিয়ে ES এর মান কিন্তু খুব সহজে এই সমীকরণ থেকে বের করতে পারবো। ES ইকুয়ালস টু আমরা হয়তো বুঝতে পারছি 12 ইন্টু 200, তো আই গেস 2400 এরকম কিছু একটা মান আসা উচিত, 2400 ভোল্টস। সো এখান থেকে আমরা কিন্তু আমাদের বহির ক্ষমতা PS ইকুয়ালস টু বলবো 2400 volts times 4 gives us the value of 0.044 are 16, 4 দুগুণে 8 আর 1 9, 9600, হ্যাঁ 9600 ওয়াটস। অথবা আমরা বলতে পারি PS হচ্ছে 9.6 কিলোওয়াটস। আশা করি আমরা বুঝতে পারছি আমাদের কিন্তু এই প্রবলেমের দুটো পার্টি আলটিমেটলি সলভ হয়ে গেল। তড়িৎ প্রবাহ কত পেয়ে গেলাম এবং বহির ক্ষমতা PS কত সেটাও আমরা, তো আশা করি আমরা প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যদি যাই, বলা হচ্ছে হাসান একটি জেনারেটর কিনলেন যা 440 ভোল্টে 12 অ্যাম্পিয়ার প্রবাহ উৎপন্ন করে। তো আমরা বলতে পারি যেহেতু 440 ভোল্ট উনি হচ্ছেন গিয়ে বিদ্যুৎ চালক বল ওখানে অ্যাপ্লাই করছেন, আমরা বলতে পারি এটা মুখ্য কুণ্ডলীর জন্য, এবং 12 অ্যাম্পিয়ার যে বিদ্যুৎ প্রবাহ সেটাকে আমরা বলতে পারি মুখ্য কুণ্ডলীতে প্রাপ্ত প্রবাহ। একটি আদর্শ ট্রান্সফরমার দ্বারা ভোল্টেজটিকে 5390 ভোল্টে উন্নীত করে 60 কিলোমিটার দীর্ঘ লাইনে সরবরাহ লাইন দ্বারা সাবস্টেশনে নেওয়া হচ্ছে। সো 5390 যে ভোল্ট আছে সেই 5390 যে ভোল্ট এটা কিন্তু আমাদের আসলে মুখ্য কুণ্ডলীতে, তাই না, সরি গৌণ কুণ্ডলীতে। সো ES উন্নীত করে 60 কিলোমিটার দীর্ঘ লাইনটা সাবস্টেশনে নেওয়া হচ্ছে। এখন প্রতি কিলোমিটার সরবরাহ লাইনের রোধ দেওয়া আছে 0.2 ওহম।
এখন আমরা দুটো প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন বলা হচ্ছে ভোল্টেজ বৃদ্ধি যদি না করা হয় তাহলে হচ্ছে গিয়ে মূল শক্তির কত অংশ সরবরাহ লাইনে অপচয় হতো, এবং ভোল্টেজ যেহেতু বৃদ্ধি করা হয়েছে এখন কতটুকু অংশ অপচয় হবে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সো আমরা কিন্তু বলতে পারি ইন দিস পার্টিকুলার কেস ইপি দেওয়া আছে আমাদের কাছে। ইপি কত দেওয়া আছে? 440 ভোল্ট। আইপি দেওয়া আছে কতটুকু? 12 অ্যাম্পিয়ার্স। খুব ভালো কথা। আমরা কিন্তু এখান থেকে রোধটাও ক্যালকুলেট করতে পারি। রোধের মান কত? রোধ হচ্ছে যেহেতু 60 কিলোমিটার দীর্ঘ লাইন, প্রতি কিলোমিটার জন্য 0.2, সুতরাং আমরা কিন্তু 12 ওহমের রোধ পাচ্ছি কোথায়? আমাদের সরবরাহ লাইনে। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমরা জেনারেটর হতে কতটুকু ক্ষমতা পাচ্ছি সেই ক্ষমতা যদি বের করি, P ইজ ইকুয়ালস টু ইপি টাইমস আইপি। ইপি কত? ইপি হচ্ছে 440, আইপি হচ্ছে কত আমাদের জন্য? 12। যদি মাল্টিপ্লাই করি আমরা মান পাচ্ছি 5280। আমরা মান পাচ্ছি 5280 ওয়াট। ওকে, এখন আমরা যেহেতু ভোল্টেজ বৃদ্ধি না করলে মূল শক্তির কতটুকু অপচয় হতো, যেহেতু ভোল্টেজ বৃদ্ধি যদি না করি তাহলে কিন্তু আমাদের আই প্রবাহটা 12ই রয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমাদের পি প্রাইম ইকুয়ালস টু অপচয় কতটুকু হবে, বিকজ আমরা জানি আই স্কোয়ার টাইমস আর পরিমাণ ওখানে আমাদের ক্ষমতার অপচয় হচ্ছে, তাই না? কারণ রোধের মধ্য দিয়ে যতটুকু ক্ষমতা যাচ্ছে পুরোটা কিন্তু আসলে অপচয় হচ্ছে, তাই না? সো আমরা যদি বলি আইপি স্কোয়ার ইকুয়ালস টু আর, আইপি স্কোয়ার মানে 12 স্কোয়ার, আর মানে হচ্ছে কি 12, সো 144 টাইমস 12 gives us the value of 1728 ওয়াট। তাহলে আমরা যদি অপচয়ের শতকরা হার জানতে চাই, মানে কত অংশ অপচয় হচ্ছে, সো আমরা মোট অপচয় হচ্ছে পি প্রাইম ডিভাইডেড বাই আমরা প্রাপ্ত বা প্রযুক্ত শক্তি হচ্ছে কতটুকু পি বলে দেওয়া আছে টাইমস 100%। যদি ক্যালকুলেশনটা করি আমরা পি প্রাইমের জায়গায় 1728 এবং পি এর জায়গায় বসছে 5280 টাইমস 100% gives us the value of 32.73% অপচয় হচ্ছে। এবার যদি আমরা খ নাম্বারের সলিউশন দেখি, খ নাম্বার সলিউশনে কি বলা হচ্ছে আমাদের কাছে? খ নাম্বার সলিউশনে মানে খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ভোল্টেজ বৃদ্ধি করলে অপচয় কতটুকু। আমরা কিন্তু ভোল্টেজ বৃদ্ধির ফলাফল হিসেবে বলতে পারি যে আইপি ইপি is equals to IS VS। এখান থেকে আমরা কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু বলতে পারি IP EP is equals to IS ES। ঠিক আছে, এখন এখান থেকে আমরা চাইলে IS এর মান যদি বের করতে চাই, IS is equals to কতটুকু হবে আমাদের জন্য? IS হচ্ছে IP EP by ES। IP কত? IP বেসিক্যালি কত? 5280 এবং ES কত? 5390। সো এখান থেকে আমরা আলটিমেটলি বিদ্যুৎ প্রবাহ পাচ্ছি 0.98 অ্যাম্পিয়ার। IS পাচ্ছি 0.98 অ্যাম্পিয়ার, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 অ্যাম্পিয়ার বলতে পারি। ক্ষমতা তাহলে কতটুকু আসে যদি দেখি, ক্ষমতা আমরা বলতে পারি P ইজ ইকুয়ালস টু হচ্ছে মানে অপচয় যতটুকু হচ্ছে P ডাবল প্রাইম বললাম সেটা IS স্কোয়ার্ড টাইমস আর, তার মানে হচ্ছে গিয়ে 0.98 হোল স্কোয়ার্ড টাইমস আর হচ্ছে 12 should give us approximately 12। 11.52 ওয়াট। সুতরাং অপচয় যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে জানতে চাই, পি ডাবল প্রাইম ডিভাইডেড বাই পি ইন্টু 100%, আমরা বুঝতে পারছি 11.52 ডিভাইডেড বাই 5280 ইন্টু 100%, মান কত আসে দেখি?
মান আসছে আমাদের জন্য 2.2 into 10 to the power minus 3%. এটা হচ্ছে আমাদের জন্য ক্ষয়ের অপচয়ের হার এবং এটা হচ্ছে আমাদের জন্য কয়ের অপচয়ের হার। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে আমরা প্রবলেমটা সলভ করলাম। তো এর পরবর্তীতে আমরা দেখব পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্টের যে ফর্মুলাগুলো আছে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ফর্মুলা একবারে দেয়া আছে। এখন এতগুলো ফর্মুলা আসলে আমরা সবাই কিন্তু একাডেমিক লাইফে পড়ে এসেছি। আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আপনারা যদি এই মুহূর্তে একটু কনফিউজড হয়ে যান, আপনারা চাইলে ভিডিওটি পজ করে আপনাদের যে টেক্সট বই বা রেফারেন্স বইগুলো আছে সেখান থেকে আপনারা এই ফর্মুলাগুলোকে একবার দেখে নিতে পারেন, রিনিউ করে নিতে পারেন। আমরা কিছু প্রবলেম সলভ করে এই ফর্মুলাগুলোর উপর বেস করে হয়তো বা আমাদের জন্য তখন একটু ইজিয়ার মনে হবে কিভাবে আমরা ইউজ করবো এগুলোকে। বলা হচ্ছে প্রথম যে প্রবলেম এই টপিকের উপর আমরা বলছি একটি পরিবর্তী বর্তনীর প্রবাহ মাত্রা শীর্ষমান 25 অ্যাম্পিয়ার এবং বলা হচ্ছে কম্পাঙ্ক কত 50 হার্জ। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এর বর্গের বর্গমূল বার নির্ণয় করতে বলা হচ্ছে এবং আরো বলা হচ্ছে 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা কিন্তু একটু আগের স্লাইডেই আমাদের ইকুয়েশনগুলো দেখে এসেছিলাম। ধরে নিচ্ছি যে IRMS হচ্ছে কি আমাদের জন্য সেই মান, আর যদি তাই হয় IRMS ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে I0 ডিভাইডেড বাই √2। সো আমাদের কাছে কিন্তু প্রবাহের শীর্ষ মান বলে দিয়েছে I0 25 অ্যাম্পিয়ার। সো I0 যদি 25 অ্যাম্পিয়ার হয় আমরা কিন্তু IRMS বুঝতেই পারছি কিভাবে বের করব। মানগুলো জাস্ট বসিয়ে দিন, রিপ্লেস করে দিন, আপনাদের জন্য IRMS এর মান বের হয়ে যাবে এবং IRMS এর মান আমরা বুঝতে পারছি কতটুকু আসবে। 25 ওভার √2 করলেই আমরা পাচ্ছি মান 17.68 অ্যাম্পিয়ার্স। এটাই আমাদের জন্য তাহলে IRMS এর মান। দ্বিতীয়ত আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে যে কম্পাঙ্ক বলা আছে আমাদের কাছে কতটুকু 50 হার্জ। সো F হচ্ছে 50 হার্জ। আমাদের প্রশ্ন করা হচ্ছে 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে। এখন আমরা যদি এটাকে চিন্তা করি যেটা দিক পরিবর্তী প্রবাহকে আমরা যদি এরকম সাইন কার্ভ দিয়ে এক্সপ্রেস করি তাহলে একদম 0 থেকে A বিন্দু পর্যন্ত প্রবাহটা আসতে টোটাল যে সময় লাগবে সেটাকে আমরা বলবো এক পর্যায়কাল সমান, তাই না? এটাকে আমরা বলবো হচ্ছে এক পর্যায়কাল সমান সময় টি। এখন খেয়াল করে দেখি যে আমরা এখানে যে 0 থেকে শীর্ষ মানে পৌঁছানোর কথা বলছি, 0 তাহলে কোথায় আছে? এই যে এখানে 0-তে আছি, 0 থেকে আমাদের এইটা হচ্ছে শীর্ষ মান, প্রথম শীর্ষ মানে পৌঁছাতে। খেয়াল করে দেখি সমস্ত এরিয়াটাকে যদি আমরা 1, 2, এবার 3 এবং 4 ভাগ করি, আমরা যদি এই 0 থেকে এই শীর্ষ মানে যেতে চাই তাতেও আমাদের জন্য T/4 সময় লাগবে। আমরা যদি এই 0 থেকে এই শীর্ষ মানে যেতে চাই তাতেও আমাদের এখান থেকে এখানে হিসাব করলে T/4 সময় লাগবে, অথবা পরের সার্কেলেও যদি চিন্তা করি সিমিলার সময়ই লাগবে, তাই না? সো আমরা কিন্তু বলতে পারি সর্বোচ্চ মানে 0 থেকে সর্বোচ্চ মানে পৌঁছানোর জন্য সময় হচ্ছে T/4, ঠিক আছে? সো আমরা এখান থেকে বলতে পারি T ইজ ইকুয়ালস টু, আমরা আবার জানি পর্যায়কাল ইকুয়ালস টু 1/f, সুতরাং আমরা বলবো 1/4f বা 1/250 সেকেন্ডস, ঠিক আছে? 1/250 মান কতটুকু আসে যদি আমরা ডেসিমালসে বসাই, আমরা পাবো 4 times 10 to the power minus 3, ঠিক আছে? এটাই তাহলে আমাদের 0 থেকে সর্বোচ্চ মানে পৌঁছানোর জন্য সময়। আমাদের এই কোয়েশ্চেনের দুটো অ্যান্সার, দুটো পার্ট আমরা আশা করি বুঝতে পেরেছি আমরা কিভাবে প্রবলেমটা সলিউশন করেছি। আমরা যদি পরবর্তী প্রবলেমে যাই, বলা হচ্ছে একটি ট্রান্সফরমারের প্রাইমারি কুণ্ডলীতে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ লেখচিত্র দ্বারা দেখানো হলো, লেখচিত্রটি দেওয়া আছে। গৌণ কুণ্ডলীর রোধ বলা আছে 17.5 ওহম। প্রথম প্রশ্ন করা হয়েছে চিত্রানুযায়ী 7.5 T/4 সময় তড়িৎ প্রবাহের মান কত, এবং ট্রান্সফরমারটিতে প্রশ্ন করা হচ্ছে ট্রান্সফরমারটির গৌণ কুণ্ডলীতে 160 ওয়াট ক্ষমতা পেতে কি ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। তো এই প্রবলেমটার সলিউশনের জন্য আমরা হচ্ছে গিয়ে যদি হচ্ছে একটা দিক পরিবর্তী প্রবাহের সাধারণ সমীকরণ বলি I is equals to I0 sin omega t।
তাই তো? আচ্ছা, আমাদের হচ্ছে আই নট কিন্তু বলে দিয়েছে শুরুতে, আই নট কত 2 অ্যাম্পিয়ার। সো আমরা আই বসাই, আই ইজ কস্ট হচ্ছে গিয়ে 2 সাইন ওমেগার জায়গায় আমরা বলতে পারি টুয়াইস পাই ওভার পর্যায়কাল টি টাইমস টি। এখন আমাদের কাছে বলা হচ্ছে চিত্রানুযায়ী 7.5 টি বাই 4, অর্থাৎ আমাদের যে সময়কাল সেটা হবে 7.5 ওভার টি টাইমস 7.5 বাই টি। আমি আবার ভুল করেছি না, রিয়েলি সরি। (7.5t over 4) এটা হচ্ছে আমাদের জন্য টাইম। সো আই এর মান যদি বসিয়ে দিই, আই ইকুয়ালস হবে 2 সাইন টুয়াইস বাই টি এর জায়গায় যদি আমরা এই মানটা বসাই দিই, মানে এই চলক টি এর জায়গায়, তাহলে আমাদের জন্য মানটি দাঁড়াচ্ছে 4 উপরে 7.5t, তাই না? সো এখান থেকে খেয়াল করে দেখি আমরা পর্যায়কাল পরস্পরকে ক্যান্সেল আউট করে, 2 পরস্পরকে ক্যান্সেল আউট করে, এই 2 পরস্পরকে ক্যান্সেল আউট করে। সো আলটিমেটলি আই এম রিয়েলি সরি, আমি এই অপারেশনটা আমি করতে পারছি না। এখানে তো আমার 2 থাকছি, সো এখানে আমাদের 2 থাকছে। আমি খেয়ালই করিনি যে আমি সাইনকে ওভারল্যাপ করে ক্যালকুলেশন করেছি, খুবই দুঃখিত আমি এই জন্য। আই ইজ ইকুয়ালস টু আমাদের 2 সাইন, আমরা কতটুকু পাচ্ছি? আমরা পাচ্ছি 7.5 পাই ডিভাইডেড বাই 2, তাই না? ইয়েস, আমরা যদি এখন ক্যালকুলেশন করে এখানে মানটা বসাই, আমরা কিন্তু মান পাবো -1.41 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের জন্য তাহলে তড়িৎ প্রবাহের মান, আমাদের জন্য ক এর অ্যান্সার। এই পার্টটুকু আমরা বলতে পারি আমাদের জন্য ক এর অ্যান্সার। এবার যদি আমরা খ নাম্বারটাকে দেখি, খ নাম্বারে কি বলা হচ্ছে? ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীতে 160 ওয়াট ক্ষমতা যদি পেতে হয়, আমরা কিন্তু জানি যে ক্ষমতা ট্রান্সফরমারের জন্য ES ইন্টু IS ইজ ইকুয়ালস টু EP ইন্টু IP বলা যায়, তাই না? এটাই কোশ্চেন কত যাচ্ছি? 160 ওয়াট যাচ্ছি, এবং আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে EP IP ইকুয়ালস টু বেসিক্যালি I RMS হোল স্কোয়ার টাইমস R বলতে পারি না এটা, যেখানে R হচ্ছে আমাদের প্রাইমারি রোধ। যদি সেখান থেকে আমরা বের করতে পারি প্রাইমারি রোধ RP বললাম এটাকে, ঠিক আছে? RP যদি বের করতে পারি, RP ইকুয়ালস টু আমরা কি বলবো? RP ইকুয়ালস টু আমরা বলবো P ওভার IRMS হোল স্কোয়ার। P কত আসলে? P হচ্ছে 160, IRMS কত? IRMS হচ্ছে আমরা সবাই জানি 0.707 I নট হোল স্কোয়ার। I নট আমরা জানি 2 অ্যাম্পিয়ার। মান যদি বসিয়ে দিই, আলটিমেটলি আমরা পাচ্ছি 160 ওভার আমরা পাচ্ছি 80.02 ওম। RP পাচ্ছি 80.02 ওম, ঠিক আছে? ওকে, সুতরাং আমরা বলতে পারি যে ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীতে 160 ওয়াট যদি ক্ষমতা পেতে চাই, তাহলে আমাদের প্রাইমারিতে আরো 80.02 ওমের একটা রোধ যোগ করতে হবে। তাহলেই হচ্ছে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? রোধ যোগ করব, তাহলেই আমরা আমাদের 160 ওয়াটের ক্ষমতা গৌণকুণ্ডলীতে পাবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি আশা করি আমরা প্রবলেমটা। পরবর্তী প্রবলেমে যদি আমরা চলে যাই, বলা হচ্ছে একটি দিক পরিবর্তী প্রবাহের মান দেওয়া আছে, আমাদের কাছে তার শীর্ষমান কম্পাঙ্ক, সরি অ্যাবাউট দ্য স্মাজ, আমাদের কাছে শীর্ষমান কম্পাঙ্ক, গড় মান, মূল গড় বর্গের মান এবং আকৃতি গুণাঙ্ক কত জানতে চাওয়া হয়েছে। তো আমরা যদি এই প্রবলেমটা সলিউশনের জন্য ইকুয়েশনটাকে আগে লিখি, I is equals to 50 sin 924t। আমরা কিন্তু এখান থেকে প্রথমেই I নট শীর্ষমান আইডেন্টিফাই করতে পারছি 50 অ্যাম্পিয়ার। সো এটা আমাদের জন্য প্রথম অ্যান্সার, শীর্ষমান কত পেয়ে গেলাম। এবার আমাদের কাছে কম্পাঙ্ক বের করতে বলেছে, আমরা জানি ওমেগা ইজ ইকুয়ালস টু টুয়াইস বাই এফ, তাই তো? সো সেইটুকু আমাদের জন্য কতটুকু বলা হচ্ছে? 924 বলা হচ্ছে। ওকে, সো 924 যদি বলা হয়, এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে F ইজ ইকুয়ালস টু হচ্ছে 924 ডিভাইডেড বাই টুয়াইস পাই
সেখান থেকে আমি ফ্রিকোয়েন্সি পাচ্ছি 147.06 হার্জ। আমরা এখান থেকে তাহলে এফ এর মান পাচ্ছি 147.06 হার্জ। আমরা কম্পাঙ্ক পেয়ে গেলাম। এবার যদি গড় মান জানতে চাই, আমরা জানি I average is equals to 0.637 I naught. So 0.637 times 50 I average হচ্ছে আমাদের জন্য 31.85 অ্যাম্পিয়ার। সো আমরা গড় মানও পেয়ে গেলাম। পরবর্তী অ্যান্সার আমাদের এবার মূল গড় বর্গের মান, তাহলে IRMS মান চাওয়া হচ্ছে। IRMS মানও আমরা জানি 0.707 টাইমস I naught, অর্থাৎ I naught যেহেতু 50, মান বসিয়ে দিলে কিন্তু আমরা পাচ্ছি 35.35 অ্যাম্পিয়ার। এটা আমাদের জন্য পরবর্তী অ্যান্সার। এবার আকৃতি গুণাঙ্ক জানতে যাওয়া হচ্ছে। আকৃতি গুণাঙ্ক বেসিক্যালি এটাকে আমরা ফর্ম ফ্যাক্টর বলি, উইচ ইজ আকৃতি গুণাঙ্ক ইকুয়ালস টু আমরা বলবো আকৃতি গুণাঙ্ক or form factor, that is IRMS. আমি সরি, এত দূরে আমি RMS শুরু করেছি। IRMS over I average, যে মানটা দিবে সেটাই হচ্ছে আমাদের জন্য আকৃতি গুণাঙ্ক। সো 35.35 ডিভাইডেড বাই 31.85, ক্যালকুলেশন করলে আমরা 1.11 পাচ্ছি। সো এটাই আমাদের জন্য তাহলে ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণাঙ্ক। তো আমরা কিন্তু আগে করে প্রতিটা অ্যান্সারই বের করে ফেললাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের প্রবলেমগুলোর সলিউশন। সবাইকে এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমি আপনাদের জন্য ভালো কিছু টপিক উপহার দিতে পেরেছি। আজকে আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের কাছ থেকে এখানেই সাইন আউট করে নিচ্ছি। হোপফুলি আপনাদের সাথে আমার সামনের কোনো একটা লেকচারে আবার দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।